ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকের বিষয় কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার তড়িৎদ্বার অর্থাৎ তড়িৎদ্বারটি তামার তৈরি। কপার মানে হচ্ছে তামা, সুতরাং তামার তৈরি তড়িৎদ্বার। এই দেখো এখানে দুটি তড়িৎদ্বার আছে, এই দুটি তড়িৎদ্বার কিন্তু তামার তৈরি, কপার সিউ। সেই কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণ, অর্থাৎ এখানে দুটি পদার্থ থাকবে, কপার সালফেট থাকবে এবং তার জলীয় দ্রবণ অর্থাৎ জল থাকবে। সুতরাং আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো এখানে দুটি, একটা হচ্ছে কপার সালফেট আর একটা হচ্ছে এটা H2O। ওকে, এবার এদের যদি আমি এখানে লিখলাম H2O। এবার দেখো এদের যদি তড়িৎ বিয়োজন করা হয় তাহলে বিয়োজন করলে কপার সালফেটের বিয়োজন কীরকম হয়? এটা হয় Cu ডবল প্লাস আর SO4 ডবল মাইনাস, এটা হয়। আর H2O এর তড়িৎ বিশ্লেষণ কেমন হয় এটা আমরা জানি, একটা হয় H প্লাস আর একটা হয় OH মাইনাস। ওকে, তাহলে এর তড়িৎ বিশ্লেষণ দুটোর ক্ষেত্রে আমার যদি দুটোর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ হলো ওটা। কপার সালফেট হচ্ছে Cu2 প্লাস এবং SO4 ডবল মাইনাস 2 মাইনাস, আর জলের ক্ষেত্রে H প্লাস এবং OH মাইনাস। তাহলে দেখো এক্ষেত্রে কি কি আয়ন থাকবে আমি এখানে লিখলাম। আয়ন থাকবে Cu2 প্লাস, এরকম করেও লেখা যায় 2 প্লাস, যেটা দুটো প্লাসকে এরকম 2 প্লাস লেখা যায়। SO4 2 মাইনাস, এটা লেখা যায় 2 মাইনাস, অর্থাৎ এরকমভাবে 2 মাইনাস। আবার Cu ডবল প্লাস, Cu না, এবার হচ্ছে H প্লাস এবং OH মাইনাস। এই চার রকমের আয়ন কিন্তু আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আছে, অর্থাৎ এখানে যে তরলটি আছে সেই তরলটির ভিতরে আছে, ভোল্টামিটারের ভিতরে। এবার কি হয় দেখো এক্ষেত্রে আমি যদি বলি প্রথমে, তাহলে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কি ঘটনাটি ঘটবে, অ্যানোডে কি হবে না, দেখো ক্যাথোডে কারা যাবে, ক্যাথোডে যাবে ক্যাটায়নগুলি, এবং ক্যাটায়ন যায় বলেই তড়িৎদ্বারটির নাম হচ্ছে ক্যাথোড। তাহলে যদি ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায় তাহলে Cu ডবল প্লাস যাবে আর H প্লাস যাবে ক্যাথোডের দিকে। এটা ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত আছে। এবার এক্ষেত্রে যাওয়ার জন্য দুটি আয়ন কিন্তু প্রস্তুত, এক Cu ডবল প্লাস আর একটা হচ্ছে H প্লাস। এখন প্রশ্ন হচ্ছে কে যাবে ক্যাথোডে, কে যাবে, যে কোনো একজন যাবে। এখন ক্যাথোডে কে যাবে এটা করার জন্য আমাদের প্রয়োজন যে কেন যাবে, ক্যাথোডে যাওয়ার প্রয়োজন কেন, তার কারণ হচ্ছে এরা ক্যাথোডে যায় প্লাস আছে না, এই প্লাসটিকে না রাখার জন্য, অর্থাৎ এরা ইলেকট্রন গ্রহণ করতে যায়। তাহলে কে কে যাচ্ছে, Cu ডবল প্লাস H প্লাস, কি জন্যে যাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করতে। এবার প্রশ্ন হচ্ছে কার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, না দেখা গেল এই জায়গাতে কিন্তু এই যে Cu ডবল প্লাস এটার কিন্তু ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তাহলে যদি এটার প্রবণতার বেশি হয় তাহলে Cu ডবল প্লাসই যাবে, H প্লাস যাবে না। তাই কি হলো দেখো তো, H প্লাসটিকে আমি এখান থেকে মুছে ফেললাম। কেন? কারণ H প্লাস ক্যাথোডে যাবে না, কে যাবে, Cu ডবল প্লাস। তাহলে ক্যাথোড বিক্রিয়াটি করলাম, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Cu দুটা প্লাস, এই দুটো প্লাস এ কি করবে, ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণের জন্য প্লাস। কটি ইলেকট্রন লাগবে, দুটি ই, মানে দুটি ইলেকট্রন। কেন, এর দুটি প্লাস আছে তাই দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে। কি তৈরি হবে, Cu, তামার পরমাণু তৈরি হবে। অর্থাৎ এটা এখানে যাবে, এখানে গিয়ে দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে এবং দুটি ইলেকট্রনকে গ্রহণ করার পর কি হবে, এই জায়গাতে তামা তৈরি হবে। কোথায়, ক্যাথোডে তামা তৈরি হবে। ক্যাথোডটি দেখো কিসের তৈরি বলো তো, তামার তৈরি, তাই তামার উপরে তামার একটি পরমাণু এসে জমে যাবে। এটা তামার একটি পরমাণু,
সেই পরমাণুটি ক্যাথোডে এটা এখানকে যাবে, গিয়ে তৈরি করবে তামার একটি পরমাণু। সেই তামার পরমাণুটি গিয়ে যে তামাটা আগে ছিল দণ্ডটি, সেই দণ্ডটির উপরে তামার পরমাণুটি গিয়ে বসে যাবে। বোঝা গেল? বেশ, এবার আসছি অ্যানোড বিক্রিয়ায়। অ্যানোডে কি ঘটনাটি ঘটছে দেখা যাক। দেখো এক্ষেত্রে কিন্তু অ্যানোডে যাওয়ার জন্য দুজনা প্রস্তুত, এক SO4 2- আর একটা হচ্ছে OH-। দুজনেই কিন্তু যাবে অ্যানোডের দিকে, যাওয়ার জন্য প্রস্তুত। এবার প্রশ্ন হচ্ছে কেন যায়? তার কারণ এরা ইলেকট্রন বেশি আছে, বর্জন করার জন্য যায়। তাহলে অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে ইলেকট্রনকে বর্জন করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে কার বর্জন করার ক্ষমতা বেশি? এই দুটোর ভিতরে কারুরেই কিন্তু ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি নয়। ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কার বেশি? তামার। এই তামার ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। তার ফলে কি হবে, এরা অ্যানোডে যাওয়ার আগেই বা অ্যানোডে যাবে না তার আগেই তামা ইলেকট্রন বর্জন করে ফেলবে। এবার তুমি বলবে তামা কিভাবে ইলেকট্রন বর্জন করবে? প্রথম কথা হচ্ছে আমি আগে এই দুটোকে মুছে নিই। কেন? কারণ এরা তো যেতে পারবে না। তার কারণ আমি বললাম, কারণ এই যে SO4 আর OH- যে দুটি ছিল, তাদের থেকেও এই যে তামা, এখানে যে তামাটি আছে শুধু তামা, দেখো এটা কিন্তু শুধু তামা, Cu আর কিচ্ছু নেই, শুধু তামা। তামার পরমাণু, এখানে একটি পরমাণু ছিল মনে করো। সেই তামার পরমাণুটি কি করবে? তামার পরমাণুর মাথার উপরে কিচ্ছু নেই, কোনো প্লাস- নেই, ইলেকট্রন গ্রহণ বর্জন নেই। তবুও কিন্তু এই তামারে ইলেকট্রন বর্জনের প্রবণতা, ওই যে ছিল দুটি আয়ন SO4 2- এটা SO4 2- এবং OH- এই দুজনের থেকেই কিন্তু এই তামার পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। তাহলে দেখো একটা কথা খেয়াল রাখবে, এখানে তামার পরমাণু ছিল, সে এখানকে গেল কেন? ইলেকট্রন গ্রহণ করতে। আবার এখানে তামার পরমাণু আছে, সে কি করবে? ইলেকট্রন বর্জন করবে। ক্যাথোডের ক্ষেত্রে আমি কি বললাম? তামার ইলেকট্রন গ্রহণের, এটা ইলেকট্রন গ্রহণ করেছিল, তামার ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি। আবার অ্যানোডের ক্ষেত্রে যখন বিক্রিয়া হচ্ছে তখন আমি আবার বলবো তামার ইলেকট্রন বর্জনের প্রবণতাও বেশি। অর্থাৎ তামার পরমাণু যেমন ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, ঠিক সেই রকম ইলেকট্রন বর্জনের প্রবণতাও কিন্তু বেশি। অর্থাৎ ব্যাপারটা এরকম, দেখবে শীতকাল, এই শীতকালে তুমি যদি বাইরে একটি লোহার খণ্ড আর একটি কাঠ দুটিকে বাইরে রেখে দাও, এবার ঠিক মধ্যরাত্রিতে তুমি গিয়ে ওই দুটোকে একটু টাচ করবে। টাচ করলে তুমি কি দেখতে পাবে? কোনটি বেশি ঠান্ডা মনে হবে? লোহার দণ্ডটি বেশি ঠান্ডা মনে হবে। কেন? তার কারণ লোহা তাপ বর্জন করেছে, কাঠের থেকে বেশি তাপ বর্জন করেছে, তাই লোহার দণ্ডটি বেশি ঠান্ডা হয়েছে। বোঝা গেল? এবার আমি যদি যাই দুপুরবেলা ওই লোহার দণ্ড আর কাঠের দণ্ড যে দুটি বাইরে রাখা আছে, দুপুর 12টার সময়, সেই সময় যদি ওই দুটি দণ্ডকে আবার আমি টাচ করি, স্পর্শ করি, তখন কি দেখবে? কোনটি বেশি গরম মনে হবে? লোহার দণ্ডটি বেশি গরম মনে হবে। তাহলে দেখো এখান থেকে আমি এটা উদাহরণ দিচ্ছি, এখান থেকে কি বোঝা গেল? লোহার দণ্ড যেমন তাপ গ্রহণের ক্ষমতা বেশি, সেরকম রাত্রিবেলা তাপ বর্জনের ক্ষমতাও বেশি। অর্থাৎ যে যত বেশি গ্রহণ করছে সে তত বেশি বর্জন করছে। ঠিক একই রকম এক্ষেত্রে তামার যেমন ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি, ঠিক সেই রকম তামার ইলেকট্রন বর্জনের ক্ষমতাও বেশি। তাই এই তামার পরমাণু কি করবে? এখানের তামার পরমাণু, অর্থাৎ এই যে পাত আছে, দণ্ডটি আছে, যেটাকে আমরা বলছি অ্যানোডের দণ্ড, সেই অ্যানোডের তামার পাতটি থেকে যে তামার পরমাণুগুলি আছে, সেই তামার পরমাণুগুলি দেখো কি করবে? এই তামার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করবে।
কিচ্ছু নেই মাথার উপরে, তবুও দুটি ইলেকট্রন বর্জন করলো। আর তোমরা জানো যদি দুটি ইলেকট্রন বর্জন করে তাহলে তামার মাথার উপরে হয়ে যাবে 2+। ওকে, তাহলে কি হবে দেখো, এখানের এই পরমাণুটি যেটা ছিল তামার পরমাণু, এই পরমাণুটি দুটি ইলেকট্রন বর্জন করে এখানে রেখে দেবে, এই অ্যানোড পার্টে দুটি ইলেকট্রনকে রেখে দেবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। কোথায়? এই জায়গায় চলে আসবে। কি হয়ে আসবে? দুটি ইলেকট্রন বর্জন করলে Cu2+ হয়ে এই জায়গায় চলে যাবে। এটা কি বলতো, এখানে একটা দ্রবণ আছে কপার সালফেটের জলীয় দ্রবণ, সেই কপার সালফেটের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের ভিতরে চলে আসবে। কে আসবে? Cu2+। তাহলে ছিল Cu, তামার একটি পরমাণু ছিল, সেই পরমাণুটি কিন্তু তামার পাত থেকে বেরিয়ে গেল। এবার দেখো, এই তামার পাত থেকে যদি পরমাণুটি বেরিয়ে যায় তাহলে এই তামার পাতের এই জায়গাটিতে কিন্তু এরকম একটি শূন্যস্থান তৈরি হবে। কারণ কি, পরমাণুটি তো বেরিয়ে গেল। তাহলে তামার পরমাণুটি যখন একটি বেরোলো, একটি শূন্যস্থানের সৃষ্টি হলো। আবার সেই তামার পরমাণুটি বেরিয়ে এসে দ্রবণের মধ্যে এলো, তখন কি হয়ে গেছে? Cu2+। যেই Cu2+ হয়েছে, তোমরা জানো এই Cu2+ হলেই সে আবার ইলেকট্রন গ্রহণ করবে, কারণ তার ইলেকট্রন গ্রহণের প্রবণতাও বেশি। সে আবার ইলেকট্রন গ্রহণ করার জন্য এখানে চলে যাবে, এখানে গিয়ে আবার ইলেকট্রন গ্রহণ করবে, একটি তামার পরমাণুর সৃষ্টি করবে এবং এই ক্ষেত্রে তামার উপরে কিন্তু জমে যাবে। বোঝা গেল? অর্থাৎ কি হচ্ছে দেখো, পরিষ্কার করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যানোড পাতের তামার পরমাণুটি বেরিয়ে আসছে, গিয়ে দ্রবণে আসছে, দ্রবণ থেকে আবার ক্যাথোড পাতে ওই তামার পরমাণুটি গিয়ে জমে যাচ্ছে। এইবার এটা তো আমি দেখালাম একটা পরমাণুর ভিতর। এরকম যদি অসংখ্য হয় তাহলে কি দেখবে, এরকম বিভিন্ন জায়গায় একটা শূন্য স্থানের সৃষ্টি হবে। অর্থাৎ এই জায়গা থেকে এক একটি করে পরমাণু আস্তে 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 বাইরে আসবে, আর এই যে অ্যানোড পাত, এই অ্যানোড পাতের উপরে কি হবে বলো তো? জমা হবে। যার ফলে তুমি দেখতে পাবে যে এই পাতটি কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বলো তো? ক্ষয়প্রাপ্ত হবে। আস্তে আস্তে পাতটি ক্ষয়প্রাপ্ত হবে এবং এই যে পাতটি, এই পাতটি কিন্তু আস্তে আস্তে কি হবে বলো তো? এর উপরে তামার পরমাণুগুলি সব জমে যাবে, এই পাতটি আস্তে 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 মোটা হবে। অর্থাৎ ঘটনাটি কি ঘটবে দেখো, ঘটনাটি এই অ্যানোডের তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হবে আর ক্যাথোডের তামার পাতটি মোটা হবে। বোঝা গেল? যত পরমাণু আসবে তত এই অ্যানোডের তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হবে আর ক্যাথোডের তামার পাতটি আস্তে আস্তে মোটা হবে। দেখো, এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমার পরবর্তী ক্ষেত্রে যে ধাতু নিষ্কাশন অথবা ধাতুর বিশুদ্ধিকরণ যে জিনিসগুলি আছে খুবই সহজ হবে। এটাকে বুঝতে হবে কি ঘটনাটি ঘটছে। অ্যানোডের তামার পাতটির থেকে পরমাণুগুলি বেরিয়ে আসছে, অর্থাৎ অ্যানোডের তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোডের তামার পাতটি আস্তে আস্তে মোটা হচ্ছে। এই ঘটনাটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা ধাতু নিষ্কাশন করব। এটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু ধাতুর বিশুদ্ধিকরণ করব। সবই হবে এখান থেকে হবে তড়িৎ লেপন। এখান থেকে কোনো একটি পদার্থের উপর আরেকটি পদার্থের লেপন দেওয়া হবে, আরেকটি পদার্থের প্রলেপ দেওয়া হবে। সবই কিন্তু এই ঘটনাটাকে কাজে লাগিয়ে। ঘটনাটা কি আবার বলছি, অ্যানোডের তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ অ্যানোডের যে ধাতুটি থাকবে সেই ধাতুটি গিয়ে ক্যাথোডের যে ধাতুটি তার উপরে জমে যাবে। অর্থাৎ অ্যানোড পাতটি, এই পাতটি ক্ষয়প্রাপ্ত হবে, এই পাতের যে পরমাণুগুলি সেগুলি এই যে ক্যাথোড পাত, এই পাতের উপরে কি হবে বলো তো? জমে যাবে। বোঝা গেল? অর্থাৎ এই বিক্রিয়াটি আমি এখন বুঝতে পারছি যে কতক্ষণ চলবে। আমি বুঝে গেছি কতক্ষণ চলবে না, যতক্ষণ না এই পাতটি সমস্ত ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ এই পাতটি যখন পুরোটি ক্ষয়প্রাপ্ত হবে তখন কিন্তু আস্তে আস্তে এই যে বিক্রিয়াটি, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, এটি বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎদ্বার দুটিও কিসের তৈরি বলো তো? কপার। অ্যানোডের তামার পাতটি ক্ষয়প্রাপ্ত হবে,
ক্যাথোডের তামার পাতটি মোটা হবে, এটা খেয়াল রাখবে। অ্যানোডের পাতটি ক্ষয়প্রাপ্ত কেন? অ্যানোডের পাতের পরমাণুগুলি ক্যাথোডের পাতের উপরে গিয়ে জমে যাবে, অর্থাৎ ক্যাথোডে যে ধাতুটিকে রাখবো সেই ধাতুর উপরে অ্যানোডে যে ধাতুটি ছিল সেই ধাতুরই একটি প্রলেপ তৈরি হবে। এবার মনে করো আমি এখানে রাখলাম রূপা আর এখানে সোনা, তাহলে যদি বিক্রিয়া চলে তাহলে এই রূপার উপরে সোনার পরমাণুগুলি এসে জমে যাবে, যার ফলে কি হবে, এটা যদি রূপা ছিল এই রূপার উপরে সোনার পরমাণুগুলি আস্তে আস্তে বাইরে জমে যাবে, অর্থাৎ রূপার উপরে সোনার প্রলেপ, যেটাকে আমরা বলি সোনার জল ধরা। দেখবে রূপোর মালাতে সোনার জল ধরা থাকে, এই রকম এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই কিন্তু করা হয়। সেক্ষেত্রে অ্যানোডে রাখা হয় সোনা আর ক্যাথোডে রাখা হয় রূপা, সোনাটি গিয়ে রূপার উপরে জমবে। বোঝা গেল? ওকে।